বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। বিখ্যাত এই কাজলা দিদি কবিতার রচয়িতা যতীন্দ্রমোহন বাগচি। আজ জানব তারই বাড়ির সম্পর্কে অজানা কিছু তথ্য, আর তার সাথে সাথে আমি তোমাদের এই পুরো বাড়িটাই পরিভ্রমণ করে দেখাবো যতটুকু সম্ভব। আমি যতটুকু শুনেছি এই প্রপার্টিটা ছিল ঘোষেদের। বাগচি বাড়ির প্রথম পূর্বপুরুষ এসেছিলেন বেনারস থেকে, এসে প্রথম আশ্রয় নেন সদলপুরে। সদলপুর থেকে আসার সময় একদিনেই গ্রামে তিনি ঢোকেন এবং ঘোষেদের ভাবে ওনার কোনো না কোনোভাবে যোগাযোগ হয়। ঘোষেরা ওনাকে বলেন উনি পায়ে হেঁটে যতটা জায়গা পরিক্রমা করবেন ঘোষেরা ততটুকু জায়গায় ওনাকে দান করবেন। ব্যাস, সেই সূত্র ধরে এই পুরো জায়গাটাই তিনি পরিক্রমণ করেন। তারপর থেকেই জামশেরপুরের এই জায়গাটি পরিচিতি লাভ করে। পরবর্তীতে কবি এই বাড়িতেই জন্মগ্রহণ করেন, অর্থাৎ এটি হলো তার জন্মভিটে। শোনা যায় তার জন্মবাড়িতে একসময় প্রায় 250 থেকে 300 জন সদস্য ছিলেন। এই বাড়িটাতে পুরোপুরি সব সদস্য না ধরায় উনি নতুন করে পাশেই আরও একটি বাড়ি তৈরি করেছিলেন, যে বাড়িটা একটু পরেই আমি তোমাদের সঙ্গে আবারও পরিভ্রমণ করে দেখাবো। এখন আমরা প্রবেশ করছি বাড়ির এই দিকের যে দরজাটা, সেই দরজা দিয়ে। এই বাড়ির কিন্তু মূল দৃষ্টি আকর্ষণ করেছে বাড়ির বেশ বড় বড় দরজাগুলি। এই কুয়োটি তোমরা দেখতে পাচ্ছ, একসময় এই কুয়োর থেকে জল তুলেই যে মহাভোগ হতো, মানে পুজো হতো মন্দিরের, সেই পুজোর ভোগের রান্না হতো। তবে এখনও ভেতরে নাকি একটা কুয়ো আছে, যেটা কিন্তু আমরা দেখতে পারিনি। আসলে আমরা ছোট বাচ্চাদের নিয়ে গেছিলাম, তো এই যে দাদাটা দেখছো, এই দাদাটাই কিন্তু আমাদের যতটুকু সম্ভব ঘুরে দেখিয়েছে। আসলে উনি এই বাড়িটা এখনও পরিচালনা করে চলেছেন, এই বাড়িটা এখনও পাহারা দিয়ে চলেছেন। তো এই দাদাভাইটা আমাদেরকে ভেতরে যতটুকু সম্ভব ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে। আর আমি তোমাদের সঙ্গে প্রত্যেকের মুখের থেকে যে যতটুকু আমি শুনেছি, তাদের মুখ থেকে আমি তোমাদেরও শোনাতে চাই। তো এই যে যাওয়ার পথে দেখতে পাবে, দাঁড়াও, এই যে বাসে দেখছো যে কার্পেট মতন ঝুলানো, আগে নাকি এখানটায় থিয়েটার হতো। এই কার্পেটগুলো তখন পর্দা হিসাবে তখন এগুলো ব্যবহার করা হতো। এই বাড়িটাতে শুনেছি 100 থেকে 150খানা ঘর আছে বলে ধরা যায়। মানে যে ঘরগুলোতে ওপর নিচ দিয়ে পুরো বাড়িটাতে 100 থেকে 150টা ঘর আছে, কিন্তু তারপরেও এতগুলো ঘর থাকার পরেও সদস্য প্রায় 250 থেকে 300 জন ছিল। তো এখানে নাকি সদস্য ধরতো না, যার কারণে নতুন করে বাড়িটা করেছে। আমাদের অনেকেরই ধারণা থাকে যে কোনো ঐতিহাসিক বাড়ি মানেই একটি গুপ্ত কক্ষ থাকবে, কিন্তু এই বাড়িতে তেমন কোনো কক্ষের সন্ধান আমি পাইনি। এই বাড়িতে মায়ের পুজো হয়ে চলছে, পুজোটা প্রায় 300 বছরের পুরনো যতদূর শুনলাম আমি। আর বাগচি বাড়ির নাতি অর্থাৎ বংশধর এখনও কিন্তু জীবিত আছেন, যিনি নাকি হিন্দুস্তান পার্কের ইলা ভবনে বসবাস করছেন। খুব কম বারই তাদেরকে এখানে আসতে দেখা গেছে, তবে জানতে পেরেছি বাবুরা নাকি গত 4 দিন ধরেই এখানে ছিলেন। তবে আনফর্চুনেটলি আমাদের সঙ্গে তাদের দেখা হয়নি। আমরা ওই 1টা-1.5টা নাগাদ গেছি, তারা নাকি সকাল 11টা সাড়ে 11টা নাগাদ বেরিয়ে গেছেন। এই চৈত্র মাসে তো বৃষ্টি হয়, তাহলে 6 মাসের মধ্যে বৃষ্টি হয়নি। পৌষ মাসে বৃষ্টি হয়, এর আগে হয় যে মাঘ মাসে হয় বৃষ্টি হয়েছে বলেন। ওই পুকুরটা তো জল, শীতের মধ্যে বেশি বৃষ্টি হয় না, পুকুরে জল নেই। আর এইসব এই দেখেন চৈত্র মাসের সময় এইসব কলে জল ওঠে না। থাকে কোথায়? উপরে ঘর আছে। এইগুলো তো প্রায় ভগ্নপ্রায় মানে অবস্থা, তাই এগুলো ঠিকঠাক করার কথা। হ্যাঁ, ঠিকঠাক করে দেখেন ঘরগুলো সব সারা হয়েছে। এই ছাদ, এই মন্দিরের ছাদ, এই ছাদ, এইটা অনেক সারা হয়েছে। কোথায় যাবি? এই সেই মায়ের মন্দির, যেখানে 300 বছর বা তার বেশি সময় ধরে মায়ের পুজো হয়ে চলেছে, যা আজও এই বাগচি পরিবারের ঐতিহ্য বহন করে চলেছে। তবে একটা সময় এই বাড়িগুলোতে কতই না জাঁকজমক ছিল বলো। আজ সেই বাড়ি দেখো ভগ্নস্তূপ অবস্থা। বাড়ির এতটাই ভগ্নস্তূপ অবস্থা যে আমাদেরকে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকতে দেওয়া হয়নি। প্লাস সাপকোপ, পোকামাকড় অনেক কিছু আছে বলে তিনি জানিয়েছেন ওই দাদাটা। আর এই সেই নতুন বাড়ি, যে বাড়িটাই
বাকি সদস্যরা থাকতেন। চলুন এই বাড়ির সম্পর্কেও কিছু দেখি জানা যায় কি না। তাই এই বাড়িতে দেখলাম একটি কাকু বাইরে বসে আছে। সেই কাকুটার মুখ দিয়েই আপনাদের কয়েকটি কথা শোনাবো। তবে এই কাকুটা সেরম সত্যি বলতে কিছু বলতে পারলো না। অনেক ভাগ্য ভালো ছিল, তাই একটি ব্রাহ্মণ অর্থাৎ যিনি পুরোহিত এই মন্দিরের পুজো করেন, সেই মন্দিরের পুজোর সময় হয়ে গেছিল। সেই ব্রাহ্মণ দাদাটা চলে এসেছিল, তো যার হাত ধরে আমরা ভেতরে যেতে পেরেছিলাম। এটা আমাদের ভীষণ বড় একটা ভাগ্য, ভগবানের অশেষ কৃপা। আমরা প্রথমে এই দ্বিতীয় বাড়িটাতে উঠেছিলাম, তারপরে গেছিলাম ওই আসল বাড়িতে। তো যাই হোক, ওই কাকুটার কাছ থেকে আমি কিছু কিছু জিনিস তোমাদের শোনাবো। কিন্তু এখানে আমাদের যেহেতু ছোট বাচ্চা নিয়ে গেছিলাম, তাই তার মাঝখানে একটু ওদের আওয়াজ তোমরা শুনতে পাবে, একটু ম্যানেজ করে নিও প্লিজ। কাকু এই বাড়িতে আপনারা থাকেন? ও, আপনারা মানে এটা আসলে কার বাড়ি? আপনারা কি মানে বংশধর ওনাদের নাকি এমনি? আপনার ফ্যামিলি নিয়েই থাকেন এখানে? এবারে আর কিছু গল্প আছে? বলতে পারবেন না? এগারোটা? এই মা, আমরা তাহলে আগে আসলে ভালো। মানে বাবু বলতে এই বাড়িরই বংশধর তারা? এই বাড়ির সব মাল শুটিং হচ্ছিল, শুটিং দেশের ছেলেগুলো করছিল। ভেতরে যেতে পারতো। হ্যাঁ, এখানে কি এখন আর ভেতরে মানে কোথাও ঢুকে কিছু দেখার আছে এখন? দেখার কি থাকবে, শুধু বাড়ি সকাল 8টার দিকে 9টার দিকে আমা আর ওনারা এখানেই থাকে ভেতরে। আমাদের একটু দেখতে দিন না, আমরা সবে এলাম। মন্দির মন্দির ভাবি না। তো এবারে এই যে ভিতরে ঢুকছি পুরোহিত দাদার হাত ধরে, আসলে আমাদের কোনো রকম কোনো কক্ষে প্রবেশ করতে দেওয়া হয়নি। ওই উপর দিয়েই কোনো রকম ঘর মন্দির এগুলোই দেখতে দিয়েছিল। তার কারণ ওই যে বললাম ছোট বাচ্চা টাচ্চা আছে তো আমাদের সাথে, তার জন্য বলল কোনো কক্ষে যাওয়া যাবে না। এখানে যেহেতু সেরকম কোনো মানুষ বাস করেন না, তো যার কারণে কিন্তু প্রচুর পরিমাণে চামচিকি বাস করে এখানে, বাদুড় চামচিকি। তো যার কারণে আর অনেক রকমের বললো সাপ খোপ পোকামাকড় আছে, তাই তোমাদের ঢুকতে হবে না। তাই আমাদের কোনো কক্ষেই ঢুকতে দেয়নি, শুধুমাত্র এই কক্ষটার দরজা না খুললে ওই মায়ের মন্দিরে যাওয়া যাবে না। তাই একমাত্র এই কক্ষটির মধ্যে দিয়েই আমরা মায়ের মন্দিরে গেলাম। তবে কক্ষটি মানে এক একটা রুম কত বড় সেটা দেখে অবাক লাগলো। আর এই বাড়িতেও ওই রকম উপর নিচ মিলিয়ে প্রায় শখানেক ঘর হবে বললেন। দেখো উপরের যে কাঠামোগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম শাল কাঠের। আর একটা আভিজাত্যপূর্ণ পরিবার সেটা তো অবশ্যই দেখে বোঝা যায় এখানে। আর এখানে কিন্তু প্রত্যেকটা ঠাকুরই মানে কাঠামে পুজো হয় যতদূর বুঝলাম। মানে কোনো পুজোর সময় মায়ের মূর্তি স্থাপন করা হয়, আর এমনি সময় কিন্তু কাঠামোই পুজো হয়, যেটা বুঝতে পারলাম। যুগ যুগ ধরে ওই একটি কাঠামোতেই পুজো হয়ে আসছে যতদূর পুরোহিত মশাই বললেন। আর রোজ উনি পুজো করতে আসেন এখানে সকাল 11টা 9টার থেকে 11টা এরকম আর কি টাইম এখানে। ও, তোমরা কি এমনি এখানে থাকো না কোনো? ও, ভাড়া এখানে ভাড়া কারা নেয়? মানে মালিক না, বহরমপুর থাকে? এইখানে কিছু আমাদের বাড়ি এই যে এখানে করিমপুরে, আমরা সব ভাড়ায় থাকি এখানে চাকরি সূত্রে। কোনোদিন আসিনি, আজকে প্রথম এলাম। এই এখানে হচ্ছে সে কোনো মানে কিছু রহস্যজনক কিছু আছে না? এমনি এমনি থাকতে ভয় টয় কিছু করে না? লাইট না জ্বললে আসি না, একটু অন্ধকার থাকলে কেমন লাগে। তাছাড়া বাড়ির মধ্যে কোনো ফাঁকা না, তাছাড়া কোনো ভয় নেই।
শুনতেই পেলে যে এই দিদিভাইটা বলল এরকম বাড়িতে নাকি কোনো রকম কোনো ভয় ওদের লাগে না, শুধু বাইরে বেরোতে রাত্রে একটু ভয় লাগে, কারণ সব দিকে তো আর লাইট জ্বলে না, যেটুখানি তো ওরা ভাড়া থাকে শুধু সেটুক পোর্শনেই আলো জ্বলে। কি জানি বাবা, আমার তো দেখেই ভয় করছিল, আর আমার মনে হয় এরকম বাড়িতে আমার পক্ষে থাকা সম্ভব নয়। আর এরকম বাড়িতে তো একদমই নয়, কারণ আমার ভীষণ ভয়, আমি ভীষণ ভয় কাতুরে একটা মানুষ যেটা বলতে পারো। তবে হ্যাঁ, আবার এটাও বুঝি এই দিদিটা হয়তো কোনো না কোনো পরিস্থিতির শিকার, যার কারণে এখানে ওরা থাকতে হয়তো বাধ্য হয়েছে। তবে হ্যাঁ, আগের যে মানে অরিজিনাল যে জন্মভিটের বাড়িটা দেখালাম কবির, সেই বাড়িটার যে পাহারা দেয় যে দাদাটা, ওই দাদাটা আর কি বলল যে ওই বাড়িটাতে নাকি মাঝে সাঝে রাত্রিবেলায় বিভিন্ন ধরনের আওয়াজ হয়, নুপুরের আওয়াজ টাওয়াজ তিনি পান। জানি না এটা কতদূর সত্য বা কতদূর মিথ্যা। আমরা যেহেতু এখানকার বাসিন্দা নই, এখানে অতটা আসা যাওয়া নয়, তো তার কারণে আমাদেরকে যে যেটাই বলবে আমাদের সেটাই বিশ্বাস করতে হবে, কারণ সত্যতা যাচাই করার মতন ক্ষমতা আমাদের নেই। এরকম একটি বিখ্যাত কবির বাড়িটা পরিভ্রমণ করে দেখার মতন সাধ্য আমার হয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে, এর জন্য নিজেকে বড্ড ধন্য মনে হচ্ছে। চলো আজকের মতন টাটা।